দেখো আজকে তোমাদের এমএস ওয়ার্ডের ক্লাস হবে, ঠিক আছে। তোমাদের কোর্সের মধ্যে থেকে যেটা আছে ফান্ডামেন্টাল এতদিন ক্লাস করালাম, ঠিক আছে। এবার হবে এমএস ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, তারপরে ভিজুয়াল ফক্স প্রো। তো এই এমএস ওয়ার্ড কি? এমএস মানে কি? মাইক্রোসফট কোম্পানি এটা তৈরি করেছে এবং এই সফটওয়্যারটার নাম হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস লাগানো আছে মানে ভেবে নেবে যে মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে সফটওয়্যারটা, ঠিক আছে। ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা ইউজ করি মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যারের মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, সবই মাইক্রোসফট কোম্পানির। ওকে, আমরা যে উইন্ডোজটা ব্যবহার করছি সেটাও মাইক্রোসফটেরই উইন্ডোজ। আবার এমএস ডস আছে একটা। ওকে, তো এমএস ওয়ার্ডের যে ভার্সনটা তোমাদের আমি ক্লাস করাবো সেটা হচ্ছে 2007 অ্যাপসের ভার্সন। এই অ্যাপসের ভার্সন হচ্ছে এটা, ঠিক আছে। এই অ্যাপসে আরও কাজ হয়, মানে অন্য যে নতুন ভার্সনগুলো আছে সেম কাজই হবে, কিছু এক্সট্রা ফিচার্স আছে তাই। ওকে, আপডেট হলে যেমন হয় সেটা। তাহলে 2007 কেন করাচ্ছেন? কারণ তোমাদের সিআইটি এর সিলেবাসে এটাই আছে। ওকে, আমি অফিসে এখনও এটাই ইউজ করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে লেটেস্ট যে ভার্সনগুলো এসছে 7-এর পর 10, 16, এখন লেটেস্ট হচ্ছে 21, 365 বলা হয় 2021। আমি দেখেছি আমার একটা মেশিনে আছে, এখানে যেভাবে কাজ করে যতটা সুযোগ সুবিধা হয় ওখানে একটু প্রবলেম হয়, খুঁজে পেতে একটু অসুবিধা হয়। তবে নতুন নতুন কিছু ফিচার্স ওখানে আছে, তবে এখানে কাজ যদি পারো ওখানেও পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, সেম জিনিস। তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বলা হয়। ওকে, আবার অনেক সময় কি বলা হয়? মাইক্রোসফট অফিস ওয়ার্ডও বলা হয়। অফিস ওয়ার্ড কেন? কারণ মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটা তৈরি করেছে মেনলি অফিসিয়াল কাজকর্ম করার জন্য। ওকে, যে কারণে ও একটা প্যাকেজ তৈরি করেছে, প্যাকেজটার নাম দিয়েছে এমএস অফিস প্যাকেজ। ওই প্যাকেজে অনেকগুলো সফটওয়্যার আছে। অফিস প্যাকেজে কতগুলো সফটওয়্যার আছে দেখাচ্ছি তোমাদের আমি। দেখো, তাহলে এমএস ওয়ার্ডটা কি? অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ড কি? তাহলে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, এই অ্যাপ্লিকেশনটা বা এই সফটওয়্যারটা কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? বিভিন্ন ধরনের লেটার, প্যারাগ্রাফ, বায়োডাটা, অর্থাৎ লেখালেখির কাজকর্মের জন্য ইউজ করতে পারবো। অফিসিয়াল চিঠিপত্র করতে হয়, তুমি একটা কভার পেজ ডিজাইন করবে, কোনো কিছু লিখবে, তাহলে এমএস ওয়ার্ড ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো এমএস ওয়ার্ডে যদি কোনো ফাইল সেভ করো তার এক্সটেনশন নেম কী হবে? DOCX। এইটা হচ্ছে 2007-এর পর থেকে DOCX হয়েছে, না হলে 2007-এর আগে যত ভার্সন ছিল সবগুলো কি ছিল? DOC ছিল, ঠিক আছে। এটা পরীক্ষায় আসে, এমএস ওয়ার্ডের এক্সটেনশন নেম যদি উল্লেখ করে দেয় 2007, তাহলে DOC কি হবে? X হবে। আর যদি বলে 2003, মানে 7-এর আগের ভার্সন ছিল 2003। আমরা যখন শিখেছিলাম এরও আগে শিখেছি, তখন একটু অন্য টাইপের দেখতে ছিল, কিন্তু সব কাজই প্রায় একই। ওকে, তো এই সফটওয়্যারটা কম্পিউটারে থাকে কোথায়? না তো দিস অ্যাপ্লিকেশন ইজ স্টে আন্ডার এমএস অফিস প্যাকেজ। একটা প্যাকেজ তৈরি করেছে মাইক্রোসফট কোম্পানি, সেই প্যাকেজের আন্ডারে থাকে। অনেক সময় আমরা দেখি না যে টিভিতে অনেক চ্যানেল নিতে গেলে, ধরো যদি তুমি জিএর চ্যানেল নাও, জি বাংলা, জি টিভি, জি সিনেমা, অনেকগুলো আছে। তো মাইক্রোসফট কোম্পানি এরকম একটা প্যাকেজ তৈরি করে নিয়েছে যে অফিসিয়াল কাজকর্মের জন্য আমার এই প্যাকেজে যা যা সফটওয়্যার আছে সবগুলো ইউজ করতে পারবা। তো ওই প্যাকেজে কী কী সফটওয়্যার দিয়েছে আমি দেখিয়ে দিই। মাইক্রোসফট অফিসে যদি যাই, অল প্রোগ্রামসের ভিতরে এমএস অফিস, এই যে এমএস অফিস, দেখো কতগুলো সফটওয়্যার আছে। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007, কেন? কারণ প্যাকেজটার ভার্সনই 2007। ওকে, তারপরে এক্সেল, গ্রোভ, ইনফোপাথ, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবগুলোই এই প্যাকেজের আন্ডারে আছে। এতগুলো সফটওয়্যার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে কোম্পানি পুরো প্যাকেজের দামটাই ধরে নেবে। তোমার যদি 3টে সফটওয়্যার দরকার হয় তোমাকে প্যাকেজটাও কিনতে হবে। সব সফটওয়্যারগুলোই ইউজ করো না করে তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো এখন ইন্ডিভিজুয়াল পাওয়া যায় যে আমি শুধুমাত্র এমএস অফিস ওয়ার্ডটাই নিব, সেটাও পেতে পারো, ঠিক আছে। এখন হয়েছে। ওকে, তো এর মধ্যে থেকে তোমাদের সিলেবাসে তোমরা কটা শিখবে? একটা হচ্ছে এমএস ওয়ার্ড, একটা পাবে। দ্বিতীয় নাম্বার পাবে এমএস এক্সেল, মাইক্রোসফট অফিস এক্সেল। আরেকটা হবে তোমাদের পাওয়ার পয়েন্ট আছে, দেখবে এই যে পাওয়ার পয়েন্ট। 3টে তোমাদের সিআইটিএতেই এই 3টেই দেওয়া আছে, এবং এই 3টেই সফটওয়্যার অফিসিয়াল কাজকর্মে লাগে ম্যাক্সিমাম। ওকে, তো এই সফটওয়্যারটাকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসর বলা হয়। কি বলা হয়? ওয়ার্ড প্রসেসর। যে সমস্ত সফটওয়্যারে লেখালেখির কাজ করা হয়
ঠিক আছে, অর্থাৎ টাইপিংয়ের জন্য কাজ করা হয়। সব সফটওয়্যারে তো একই ধরনের কাজ হয় না, এক একটা সফটওয়্যারে এক এক রকম কাজ হয়। যেহেতু এই সফটওয়্যার লেখালেখির জন্য ইউজ করা হয়, তাই এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। ওকে, যেমন এর লেখালেখির জন্য তোমরা এর আগে কি ইউজ করলে কম্পিউটারে? নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, তাহলে এগুলো হবে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। ওকে, আরও আছে পেজ মেকার বলে একটা সফটওয়্যার আছে, এটা তোমাদের সিলেবাসে নেই। ওকে, তাহলে এইগুলোকে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বলা হয়। এখানে একটা লিখেছিলাম যে কোনো একটা ফাইলের নাম যদি এমএস ওয়ার্ডে তৈরি করে দাও এবিসি, তাহলে তার এক্সটেনশন নেম হবে abc.docx। ওকে, নোটপ্যাডে যদি কোনো ফাইল তৈরি করি তাহলে এক্সটেনশন নেম কী হবে নোটপ্যাডের? বলো, txt। আর এমএস ওয়ার্ডে ওয়ার্ডপ্যাডে মনে রাখতে হবে এক্সটেনশন নেমগুলো, RTF। ওয়ার্ডপ্যাডের এক্সটেনশন নেম লেখা আছে দেখবা RTF, রিচ টেক্সট ফরম্যাট। ঠিক আছে, ওয়ার্ডপ্যাড যেখানে লেখানো আছে ওইটা যদি একবার পড়ো, চোখ বোলাও, দেখবে লেখা আছে RTF। ওকে, তাহলে এই হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড ব্যবহার করার আগে এমএস ওয়ার্ড সম্বন্ধে আমাকে তো জানতে হবে, যে কোনো সফটওয়্যার ব্যবহার করার আগে যে সফটওয়্যারটা কী ধরনের কাজ হয়। ঠিক আছে, এগুলো জানতেই হবে। এবার এমএস ওয়ার্ড কী করে খুলবো আমরা কম্পিউটারে? ওকে, দেখে নাও এমএস ওয়ার্ড খুলবে কী করে। হাউ টু ওপেন এমএস ওয়ার্ড। প্রথমে স্টার্টে ক্লিক করবে, এটাকে স্টার্ট বাটন বলা হয়। স্টার্টে ক্লিক করবে, স্টার্টের ভিতরে দেখবে কী লেখা থাকবে, অল প্রোগ্রামস। তাহলে অল প্রোগ্রামস যাবে, তার ভিতরে এমএস অফিস লেখা থাকবে। যে ভার্সন থাকুক 2007, 10, 13, যে ভার্সনই থাকুক না কেন সেই ভার্সনটা লেখা থাকবে। ওকে, তার মধ্যে থেকে যদি ধরে নাও এমএস অফিস কারো 2013 আছে, তাহলে এমএস ওয়ার্ড 2013, এমএস এক্সেল 2013, সবই 2013 ভার্সনই থাকবে। তাহলে এমএস অফিস 2007-এ গিয়ে ক্লিক করব, এইটা একটা স্টেপ। তো উইন্ডোজ 7 যদি তোমার কম্পিউটারে থাকে তাহলে এই স্টেপটা প্রপারলি ইউজ করতে পারবা। দেখো, স্টার্টে যাবে, অল প্রোগ্রামসে যাবে, দিয়ে মাইক্রোসফট অফিস। ঠিক আছে, এখানে অনেকগুলো ইনস্টল করা আছে, তো মাইক্রোসফট অফিসে যেই ক্লিক করব, এর মধ্যে থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ক্লিক করি, এই দেখো। আচ্ছা, এর মেনুগুলো এইরকম, এই ওপরে এইগুলো দেখতে হবে, এইরকম দেখতে। এটা দেখেছো তো আগে নাকি? চেহারা দেখেছো এর? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এমএস ওয়ার্ড। ওকে, এটা বন্ধ করি আমি। আরেকটা কি স্টেপ বলেছি স্টার্টে গিয়ে রান বলে একটা অপশান আছে, রান। তো এখানে রান কোথায় আছে? রান দেখতে পাচ্ছ তোমরা? এখানে রান কোথাও দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। এখানে একটা সার্চ বাটন দিয়েছে, এখান থেকেও আমরা সার্চ করে খুলতে পারি। ঠিক আছে, এখান থেকেও সার্চ করে খোলা যায়। তো রান বাটনটা অ্যাকচুয়ালি অনেক ভিতরে ভরে দিয়েছে আগে, এই 100 সিরিজের ভিতরে গিয়ে মনে হয় রানটাকে দিয়েছে সম্ভবত, এইখানে রান অপশানটা দিয়েছে। আগে রানটা স্টার্টের পাশেই এখানে থাকতো। ঠিক আছে, তো রানটাকে অনেক ভিতরে ভরে দিয়েছে। তো এই রানটা শর্টকাটে যদি ওপেন করতে চাও তার জন্য এইটা টিপবে, উইন্ডোজ কি প্লাস আর। কম্পিউটার উইন্ডোজ কি কোনটা বলো তো? এই যে কন্ট্রোল এবং অল্টের মাঝখানে এইরকম একটা চিহ্ন দেওয়া থাকে, দেখতে পাচ্ছ? আছে কিবোর্ডে উইন্ডোজ লোগো থাকে। ঠিক আছে, এই উইন্ডোজ কিটা টিপবে, তার সঙ্গে কিবোর্ডে কোনটা টিপবে? আর। দিয়ে যে উইন্ডো যেটা সার্চ করার জন্য আসবে সেখানে গিয়ে তোমাকে এই শব্দটা লিখতে হবে। কি লিখতে হবে? উইন ওয়ার্ড, WINWORD, তবে এমএস ওয়ার্ড খুলবে, নাহলে কিন্তু এমএস ওয়ার্ড খুলবে না। ওকে, আমি একবার দেখিয়ে দিই। ধরে নাও উইন্ডোজ কি টিপলাম, দিয়ে আর টিপলাম, এই দেখো রান বাটন এসছে এখানে। এইখানে আমরা কি লিখবো? উইন ওয়ার্ড, WINWORD দিয়ে ওকে করবে বা এন্টার মারবে, তবে এমএস ওয়ার্ড খুলে যাবে। তাহলে এমএস ওয়ার্ড রান থেকে খোলার জন্য কি কমেন্ট লিখতে হয়? উইন ওয়ার্ড। ওখানে এমএস ওয়ার্ড লিখলে খুলবে না। এমএস ওয়ার্ড কোথায় লিখতে পারো তুমি? এইখানে গিয়ে সার্চে গিয়ে এমএস ওয়ার্ড লিখতে পারো। ঠিক আছে, MSWORD। তবে কি হয়, এমএস ওয়ার্ড লেখা মানে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা স্পেসিফিক ওপেন না করলেও এমএস ওয়ার্ডের যত ফাইল আছে দেখো সব ফাইলগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এমএস ওয়ার্ড কোথায় আছে? কোনো জায়গায় সফটওয়্যারটা কিন্তু নাম দেখাচ্ছে না আমার, শুধু ফাইলগুলো দেখাচ্ছে। অর্থাৎ এমএস ওয়ার্ডে তৈরি করা যে সমস্ত ফাইলগুলো আছে সেই ফাইলের নামগুলো এখানে দেখাচ্ছে। তাই এখান থেকে ওপেন করাটা একটু সমস্যাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি এমএস ওয়ার্ড খুঁজে পাচ্ছ না, খুললে কী হবে? এটা যদি খুলো তাহলে ওই ফাইলটা ওপেন হবে যেটা তুমি এমএস ওয়ার্ডে তৈরি করেছো। দেখো, ক্লিক করো, ওইখানে যা তৈরি করেছিল এই ফাইলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এটা থেকে কি করতে পারি, যে এটা ওপেন হলো, এখান থেকে আমরা একটা নিউ নিয়ে নেব, নিউ, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নেব, তাহলে আবার নতুন একটা আমরা করতে পারবো। এটা হতেও পারে। ঠিক আছে, মানে এটা বিকল্প উপায়, এভাবেও আমরা করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ড খুলতে গেলে তোমার খোলা যাবে, কোথা থেকে খুলবে? এখান থেকে গিয়ে অল প্রোগ্রামসের মধ্যে
যাবে, তার মধ্যে যাবে মাইক্রোসফট অফিস, অফিসের মধ্যে থেকে এখান থেকে খুলবে। না হলে দেখবে এমএস ওয়ার্ডের কিছু লোগো আছে, যে ডাব্লু দিয়ে যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা যদি কোথাও থাকে অনেক সময় দেখবে ডেস্কটপে রাখা থাকে, এই যে এইখানে এমএস ওয়ার্ড এই দেখো মাইক্রোসফট লেখা আছে দেখতে পাচ্ছ, এটাতে ডাবল ক্লিক করলে খুলে যাবে। বা এই যে আমাদের টাস্ক বার, এটাকে টাস্ক বার বলা হয়, টাস্ক বারে যদি কোথাও এই লোগোটা দেওয়া থাকে সেখানে ক্লিক করলে খুলে যাবে, ঠিক আছে। যেমন এখানে আমরা এমএস ওয়ার্ডের লোগো, এটা এক্সেলের লোগো, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের, ঠিক আছে, লোগো বা আইকন বলতে পারি আমরা, এগুলো হচ্ছে আইকন এই সফটওয়্যারগুলো নেই। তাহলে যে সফটওয়্যারগুলো আমি এখানে পিন আপ করে রেখেছি এটাকে পিন আপ করে রাখা বলা হয়, ঠিক আছে। পিন আপ বোঝো তো, আমরা মেসেজে পিন আপ করি অনেক সময় হোয়াটসঅ্যাপে, যে ওটা যেন সামনে থাকে, ঠিক আছে, তাই এগুলোকে পিন আপ করে রাখা হয়। তাহলে পিন আপ করে রাখলে কী হবে, ডাইরেক্টলি যখন এক্সেল এখানে ক্লিক করবো আমার এক্সেল সফটওয়্যারটা এখান থেকে খুলে যাবে, আর আমাকে প্রোগ্রামসের ভিতরে ঢুকতে হবে না, ঠিক আছে। তাহলে এরকম যদি খুঁজে পেয়ে যাও তাহলে কোনো অসুবিধা নাই। অনেক সময় তোমাকে নতুন একটা কম্পিউটার দেওয়া হলো, বলো এমএস ওয়ার্ডে কাজ করো, তুমি এমন কম্পিউটারে বসেছো কোনো দিন বসোনি, তাহলে এমএস ওয়ার্ড খুঁজে পাবে কী করে? তখন তোমাকে আগে চোখ বুলিয়ে দেখে নিতে হবে যে এইখানে এমএস ওয়ার্ডের কোনো প্রোগ্রামস বা লোগো চিহ্ন লোগো আছে কিনা। যদি পেয়ে যাও তাহলে সেটাতে ক্লিক করলে এমএস ওয়ার্ড লোগোটা সবসময় চিনে রাখবে ভালো করে, ঠিক আছে, ডাব্লিউ লেখা থাকবে, ওকে। তাহলে ক্লিক করলে এই ডাব্লিউটা দেখো একরকম দেখতে, আবার এই ডাব্লিউটা একটু আলাদা রকম দেখতে, এই লোগোটা একই কি দুটোই? তাহলে এইটা অন্যরকম দেখতে আর এটা অন্যরকম দেখতে। তাহলে এটা কিসের, এখানে লেখা আছে দেখো আরটিএফ, অর্থাৎ আরটিএফ কার এক্সটেনশন নেম বললাম কোন অ্যাপসের, ওয়ার্ড প্যাডের। তাহলে এটা ওয়ার্ড প্যাডের লোগো, ঠিক আছে, এক্সটেনশন নেমটা ডট আরটিএফ লেখা আছে। তাহলে এমএস ওয়ার্ড তুমি খুলে নিলে, ঠিক আছে, যেভাবেই পারো এমএস ওয়ার্ডটা খুলে নাও। খোলার পর অনেক সময় এমএস ওয়ার্ড যদি না থাকে তখন ওয়ার্ড প্যাডে গিয়ে কাজ করতে হবে, এমার্জেন্সি বেসিসে ওয়ার্ড প্যাড থাকবেই, ঠিক আছে। ওয়ার্ড প্যাড কেন থাকবে বলেছি, ওয়ার্ড প্যাড উইন্ডোজের সাথেই ইনস্টল হয়ে যায় অটোমেটিক, আর এগুলো আলাদা করে কম্পিউটারে তোমাদেরকে ইনস্টল করতে হয়, কোম্পানির কাছ থেকে পারচেস করতে হবে, কিনতে হবে, কিনে ইনস্টল করতে হবে, ওকে। তাহলে এমএস ওয়ার্ড আমরা স্টার্ট করি। এমএস ওয়ার্ড আমরা খুললাম, এমএস ওয়ার্ড খুলে এখান থেকে খুলে নিই, এমএস ওয়ার্ড খুলে নিলাম, ধরে নাও এটা তো খোলা আছে, আমি একটা নিউ নিয়ে নিলাম, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট, ওকে। এখানে একটা হেডার ফুটারের প্রবলেম হয়েছে, হেডার ফুটারটা আমি নিয়ে নিই, এডিট হেডার ক্লোজ। আচ্ছা দেখো, হ্যাঁ পেজে জুমটাকে যদি আমরা কমাই, ঠিক আছে, এটা একটা পেজের মতন দেখতে না, A4 সাইজের পেজ বলি আমরা যেগুলো, সেরকম একটা ব্ল্যাঙ্ক পেজের মতন এইরকম একটা পেজ দেয়, এই পেজে তুমি লিখতে পারবে। অর্থাৎ নর্মাল তোমাদের খাতায় যেমন তোমরা লিখো পেন দিয়ে, এখানে কম্পিউটারে কিবোর্ডে টাইপ করে তোমাকে লিখতে হবে, যা ডিজাইন করতে চাইছো, যা লিখতে চাইছো এখানে লিখতে হবে, যে লেখার জন্য মেনলি, ওকে। তাহলে এইখানে লিখে তার এবার কোন অপশানে, এই ওপরের যে অপশানগুলো আছে এগুলো নিয়ে কোনটার কী কাজ, এগুলো আমাদেরকে ওয়ান বাই ওয়ান আমরা জানবো। এরপর আমি কি দেখিয়েছি এখানে দেখে নিই। তাহলে এটা দিয়ে ওপেন করবে। নেক্সট এমএস ওয়ার্ডের যে ইন্টারফেসটা আছে, অর্থাৎ দেখতে যেটা হয় কোনটাকে কী বলা হয় সেটা আগে আমরা জেনে নিই। দেখো এমএস ওয়ার্ড খুললে তো, খোলার পর এই যে কোনায় যে বাটনটা দেখতে পাচ্ছ, এটার নাম কি দেওয়া আছে দেখছি, মাউস নিয়ে গেলে ওপরে দেখো লেখা আছে অফিস বাটন, ওকে। অর্থাৎ এই বাটনটার নাম হচ্ছে অফিস বাটন। অফিস বাটন দেখতে পাই আমরা। তারপরে কি দেখতে পাই, অফিস বাটনের ভিতরে এখানে যেটা উপরে দেখতে পাই, এখানে হোম লেখা আছে, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাডিনস, এগুলো বেশি থাকতেও পারে কিছু কিছু কম্পিউটারে, কিছু কম্পিউটারে বেশি না থাকতেও পারে, তবে এই ভিউ পর্যন্ত মিনিমাম থাকবেই, ওকে। তবে দেখো এইগুলোকে কি বলা হয়, তাহলে হোম, ইনসার্ট, পেজ লেআউট এদেরকে কি বলা হয়, ট্যাব বলা হয়। আর ট্যাবের ভিতরে যেগুলো থাকে, যে ছোটো ছোটো আইকনগুলো দেখতে পাচ্ছ, ট্যাবের ভিতরে যে ছোটো ছোটো আইকনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো, এই যে এইটা এদেরকে কি বলা হচ্ছে, না এদিকে গ্রুপ বলা হয়, এদিকে অপশান বলা হয়, ঠিক আছে। গ্রুপ কোনটা, গ্রুপ হচ্ছে যেমন এই যে ফন্ট লেখা আছে দেখতে পাচ্ছ এখানে, ফন্ট, এই যেখানে ফন্ট লেখা আছে, ফন্ট হচ্ছে একটা গ্রুপ। এই ফন্ট গ্রুপের মধ্যে থেকে এতগুলো অপশান আছে। কটা অপশান আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আরও আছে অপশান, কিন্তু 14-র বাইরেও আরও অপশান আছে। সেটা কোথা থেকে পাবো, কিছু কমন অপশানগুলো, অপশান বা টুলও বলতে পারে, অনেক সময় অনেকে আবার টুল বলে, ঠিক আছে। তাহলে এই আরও এক্সট্রা কোথা থেকে পাবো, যখন এইখানে একটা কোণায় চিহ্ন দেখতে পাচ্ছ, এই কোণাতে যখন ক্লিক করবে তখন এর ভিতরে গিয়ে দেখবে আরও কিছু অপশান আছে, এই যে এগুলো, ঠিক আছে। তো কমন যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলো উপরে দেওয়া থাকে। তাহলে এখানে গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, ফন্ট গ্রুপ। আর কি গ্রুপ দেখতে পাচ্ছ, কি কি পাচ্ছ, প্যারাগ্রাফ,
আর এখানে লেখা আছে দেখি ক্লিপবোর্ড, আর এখানে একটা স্টাইল, এখানে একটা এডিটিং, ঠিক আছে। তাহলে এই যে ট্যাব, হোমে ক্লিক করলে তুমি এই গ্রুপগুলো পাবে, এক একটা গ্রুপে এক এক রকম অপশান বা টুল দেওয়া আছে, এদের কাজ আলাদা আলাদা, কোনটার কী কাজ আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তবে আমি এই সফটওয়্যারটাকে ভালো করে ইউজ করতে পারবো। নেক্সট ইনসার্টে যদি যাই, ইনসার্টেও আমরা অনেক গ্রুপ দেখতে পাবো, পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন, লিঙ্ক, হেডার ফুটার, টেক্সট, সিম্বলস, এরকম বিভিন্ন গ্রুপে ভাগ করা আছে। ওকে, তাহলে যে গ্রুপের অপশান এক্সট্রা থাকবে এর বাইরেও তাদের এখানে একটা চিহ্ন থাকবে, তাই না? এইটাতে আছে কি? এর কোনোটাতেই আমি দেখতে পাচ্ছি না। আবার পেজ লেআউটে যাই, হ্যাঁ পেজ লেআউটের পেজ সেটআপে গিয়ে আমি দেখতে পাচ্ছি আছে, তাই না? আরও আদার্স কোথাও নেই, এগুলোই আছে। আর রেফারেন্সে কিছু এখানে আছে, আর কোথাও নেই। মেলিংসের নেই, রিভিউয়ের নেই, ভিউয়েরও নেই, ঠিক আছে। তাহলে আমরা আগে হোম থেকে শুরু করব, হোমের পর আমরা পরপর আসবো, এবং যেগুলো তোমাদের দরকার প্রয়োজন সেগুলো আমরা শিখবো। এমএস ওয়ার্ডে প্রচুর অপশান আছে, যেগুলো আমাদের হয়তো কাজেই লাগবে না কোনো দিন, ঠিক আছে, স্পেশাল পারপাসে কাজে লাগে। তা এখানে গ্রুপ পেলাম। অনেক সময় প্রশ্ন আসে এমএস ওয়ার্ডে কতগুলো ট্যাব আছে, এই প্রশ্নটা আসে পরীক্ষায়, আমি দেখছি কতগুলো ট্যাব আছে, কটা ট্যাব দেখতে পাচ্ছ? নটা না? 1 2 3 4 5 6 7 8 9টা। এই অ্যাডেন্সটা সবসময় না থাকতেও পারে, 8টা কমন থাকে, ঠিক আছে। ওকে, এবার আমাদেরকে এমএস ওয়ার্ডের এই অপশানগুলো জানতে হবে কোনটার কি কাজ। তো প্রথমেই আমি ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করেছি। কোন গ্রুপটা নিয়ে? ফন্ট গ্রুপটা নিয়ে আলোচনা করেছি। এই যে এই ফন্ট গ্রুপটা, তো এই ফন্ট গ্রুপের এই অপশানগুলো মনে হয় অনেকটাই তোমরা জানো না? আচ্ছা, তাহলে আমরা জেনে নিই কোনটার কি কাজ, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা এমএস ওয়ার্ড খুলবে, এইখানে কিছু লিখবে। কি লিখবে? হ্যাঁ, এখন আমি তো কিছু একটা লিখি, এখন তোমরা কি লিখবে? তোমরা তোমাদের যে ধরনের নোটসগুলো লিখেছো খাতাতে সেইগুলো দেখে দেখে টাইপ করবে, ঠিক আছে, বা বায়োডাটা বা কিছু একটা টাইপ করবে, ঠিক আছে। আমি তো ধরে নাও লিখবো, আমার তো ম্যাজিক করে চলে আসবে। এসছে লেখা? তাহলে আমার তো ম্যাজিক করেই লেখা চলে আসবে, ঠিক? লেখাটা বড় করি, ঠিক আছে। তাহলে আমি লেখাটাকে বড় করি। এটা আচ্ছা, লেখা বড় করব না পেজটাকে বড় করব? পেজ বড় করাটা জুম করতে হয়। জুমটা কোথা থেকে করতে হয়? জুমটা করতে হয়, তোমাদের আমি দেখিয়ে দিই, ঠিক আছে। এইখানে ঢেকে যাচ্ছিলো বলে দেখাতে পারছিলাম না। এইখানে প্লাস কোণাতে দেখবে এরকম একটা প্লাস সাইন আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই প্লাস সাইনে যদি ক্লিক করো তাহলে জুম বড় হবে, এটাতে ক্লিক করলে। ওকে, এইটাতে ক্লিক করলে জুমটা বড় হবে, অর্থাৎ পেজটা বড় করে দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে। এটা হচ্ছে 100%। আরও বড় করে চাইলে আরও বড় করতে পারো। এটা পেজটাকে তুমি বড় করে দেখছো, ঠিক আছে। তো কত পার্সেন্ট বড় করতে পারবে? এইভাবে যদি যাও 500%, এটাকে টেনেও বড় করা যায়, এই স্লাইডারটাকে টেনে বড় করা যায়, 500% পর্যন্ত জুম করতে পারবে। পাতাটাকে ওঠাও, এই দেখো লেখার সাইজ কিন্তু বড় হলো না, পাতাটা বড় করে দেখছি। আমরা যে মোবাইলে এরকম করে টেনে জুম করি, সেই জুম করে দেখা, ঠিক আছে। তো বড় করে দেখার জন্য তোমরা জুম ইন আর এটা আউট, জুম আউট করতে পারো। এখানে ক্লিক করে ধরে থাকো, জুমটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। তাহলে এই লেখাটা আমি লিখলাম, 100%এই আসি, ঠিক আছে। এই লেখাটা লিখেছি, 3টে প্যারাগ্রাফ লিখেছি। এই 3টে প্যারাগ্রাফের ওপর এবার এইগুলো কী কী কাজে লাগে অপশানগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব। ওকে, কী কাজে লাগে এটা তুমি যে কোনো টেক্সট লিখতে পারো। ওকে, তবে সবসময় মাথায় রাখবে এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে অবশ্যই সিলেক্ট করতে হবে। যে লেখার পর অ্যাপ্লাই করবে, যে শব্দের পর বা যে প্যারাগ্রাফের পর অ্যাপ্লাই করবে, অবশ্যই মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে এইভাবে টানবে, ড্র্যাগ করবে, তাহলে এটা সিলেক্টেড হবে। সিলেক্টেড অংশের পরেই অ্যাপ্লাই হবে, আদার্স কোনো অংশের পর অ্যাপ্লাই হবে না। তাহলে আমি এইখান থেকে এতটা সিলেক্ট করলাম, ফার্স্ট প্যারাগ্রাফটা গোটাই সিলেক্ট করলাম, এইটার পরে অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমি যা যা এখান থেকে করব। তো প্রথমেই এই অপশানটাতে আসি, এখানে লেখা আছে ক্যালিব্রি বডি, এটার নাম হচ্ছে ফন্ট, FONT ফন্ট। ফন্ট বলতে আমরা যে লেখার স্টাইলটা দেখতে পাচ্ছি এটাকে ফন্ট বলা হয়। এই ফন্টের স্টাইল ক্যালিব্রি বডি নামক একটা ফন্ট আছে, যে স্টাইলটা প্রথমে থাকে, এইটা আমরা চেঞ্জ করতে পারি। এইখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে ড্রপ ডাউন বলা হয়। ড্রপ ডাউন অ্যারো, নিচের দিকে অ্যারো থাকে, তাই ড্রপ ডাউন অ্যারো। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, এখানে অনেক রকম স্টাইল দেখতে পাবে, দেখতে পাচ্ছ স্টাইল। তাহলে স্টাইলের পর যদি মাউস নিয়ে যাও, ওখানে সঙ্গে সঙ্গে ইফেক্টটা তোমাকে দেখিয়ে দেবে। মাউসটা নিয়ে গিয়ে দেখো কোনটা কেমন লাগছে, এটা এইরকম,
এগুলো বাংলা আছে, ঠিক আছে। তো বাংলা লেখার জন্য আলাদা স্টাইল আছে, তোমাদের আলাদাভাবে শেখাবো, তবে তুমি বাংলা প্রপার লিখতে পারবে, নাহলে পারবে না, ঠিক আছে। এইটাকে যদি টানো, এই যে স্ক্রল বারটাকে এটাকে টানতে পারো, বা মাউসের যে চাকাটা আছে এটাকে উঠালেও এই পেজটা আপ ডাউন হয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে কতটা ফন্ট আছে, কতগুলো ফন্ট দেখতে পাচ্ছ আমার কম্পিউটারে, ডিজাইন প্রচুর আছে। সব কম্পিউটারে বেশি থাকবে কম থাকবে এরকম ব্যাপার থাকে, কমন কিছু ফন্ট দেওয়া থাকে কোম্পানির, বাকি আমরা এক্সট্রা ফন্ট ইনস্টল করি, মানে ডিজাইন ইনস্টল করতে হয়, ঠিক আছে, নিজের স্টাইলের জন্য। সাপোজ এই যে ফন্টটা দেখতে পাচ্ছি, এই ফন্টটা হয়তো তোমার কম্পিউটারে ইউজ করছে, না থাকতেও পারে, এটা আমি আলাদাভাবে ইনস্টল করেছি, ঠিক আছে, ডিজাইন ডাউনলোড করে ইনস্টল করেছি। তাহলে এইরকম অনেক ফন্ট পাবে, ম্যাক্সিমামই আছে, ধরে নাও কিছু কিছু নতুন নতুন নামানো আছে, এই যে ডিজাইনগুলো আছে, ওকে। তাহলে যে স্টাইলটা তোমার ভালো লাগবে সেই স্টাইলে গিয়ে তুমি ওখানে কি করবে, ক্লিক করে দেবে। এরপর যদি ক্লিক না করো তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। চোখে দেখে ভালো লাগলো, এবার এটার উপর কী করলাম, ক্লিক করে দিলাম। তাহলে দেখো আমি ওই স্টাইলটা যতগুলো সিলেক্ট করেছিলাম তারপর অ্যাপ্লাই হলো, বুঝতে পারলে তো এটা, ওকে। তাহলে অ্যাপ্লাই করলে নেক্সট, তাহলে ফন্টের কাজ বোঝা গেল, ডিজাইন চেঞ্জ করতে পারবে। নেক্সট এখানে 11 লেখা আছে, এটা কি লেখার সাইজ, এটাকে আমরা ফন্ট সাইজ বলবো, কি বলবো, ফন্ট সাইজ। তাহলে কম্পিউটারে যখন এমএস ওয়ার্ড খুলে লিখতে শুরু করবে, ডিফল্ট ফন্ট সাইজ কত থাকে, অর্থাৎ সাইজটা থাকে কত, 11, এটা একটা প্রশ্ন, ওকে। যে এমএস ওয়ার্ডের ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 11, এই সাইজটাকে তুমি বাড়াতে পারবে আবার কমাতেও পারবে, কত বড় করতে পারবে লেখার সাইজ। এখানে যাও, ড্রপ ডাউনে ক্লিক করো, 8, 9, 10, 11 ছিল, 12, 14, এখানে কত পাচ্ছি আমরা, 72, পরে আর দেখতে পাচ্ছি না। তাহলে কত বড় করতে পারবো, 72 করলে এত বড় হবে, ঠিক আছে, হ্যাঁ, 10টা এরকম, 8 এখানে ছোটো পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে এর থেকেও কি বড় করা যাবে না, যে বললো স্যার আমি 72 থেকেও কি বড় করতে চাইছি, 100 করতে চাইছি কোনো লেখাকে, ঠিক আছে, কোনো একটা নাম তুমি বড় করে লিখবে, ঠিক আছে, যে প্রিন্ট আউট করবে, তাহলে বড় করা যায়। কত বড় করা যায় জানো, একটা লেখার সাইজ এখানে তখন লিখে দিতে হবে, এটাকে এখানে ক্লিক করতে হবে, এখানে কী করতে হবে, ক্লিক করতে হবে, এটাকে কেটে দিতে হবে, কাটা যায় কী করে আমরা জানি, দিয়ে লেখার সাইজ এখানে বড় করতে পারি। এখানে লেখার সাইজ সর্বাধিক করতে পারবে 1638, এত বড় করতে পারবে। আমি তো লিখলাম, এবার তো এন্টার মারবো কিবোর্ড থেকে, এন্টার না মারা পর্যন্ত তো বড় হবে না। 1638-এর জায়গায় যদি 39 লিখে দাও তাহলে বলবে, মেসেজ দিবে তোমার, এন্টার একটা বেশি লিখে দিই, ধরে নাও 39 লিখলাম, এন্টার মারি, তাহলে আমাকে মেসেজ দিল একটা, দেখো মেসেজেই বলে দিয়েছে দ্য নাম্বার মাস্ট বি বিটুইন অন অ্যান্ড ওইটা 1638, তার থেকে বড় করা যাবে না, তার মানে ওর মধ্যেই তোমাকে নাম্বারটা লিখতে হবে। এটাও একটা প্রশ্ন যে এমএস ওয়ার্ডের লেখার সাইজ সর্বাধিক কত করা যায়, কত করা যায় বললাম 1638, তাহলে 1638 করি, 1638 করেছে, এবার এন্টার মারো কিবোর্ড থেকে। পাতাটা দেখো কতগুলো পাতা নিয়েছে, 100, পাতার সাইজ এতটুকু, আর তোমার লেখা সাইজ আমার থেকেও বড়, বুঝতে পেরেছো তো। তোমাদের থেকে লেখা সাইজ বড় দেখেছো কোথাও, কোথায় দেখেছো, পোস্টারে দেখেছো, বড় বড় পোস্টারগুলো তো লেখা সাইজ বড় বড়ই থাকে, তাই না, তাহলে বড় হতেই পারে লেখা সাইজ, কিন্তু পাতার সাইজে তো বড় নিতে হবে। কিন্তু এমএস ওয়ার্ডে পাতার সাইজ আমার নেওয়া আছে A4 সাইজ পাতা নেওয়া আছে, এখানে কত বড় নেওয়া আছে, A4 সাইজ নেওয়া আছে। তাহলে একটা জিনিস দেখো, 340টা পাতা লেগে গেল, অর্থাৎ 340টা A4 সাইজ পাতা যদি সাজাও তবে ওই লেখাগুলো আসবে, তাও কতটা করে আসবে দেখে নাও। কী করে বুঝো, জুমটাকে কমায়, জুম কমাও, এই দেখো একটা অক্ষর তো আঁটছে না একটা পাতায়, এত বড় সাইজ, এই দেখো, হ্যাঁ আঁটেই না পাতাতে সাইজ, বুঝতে পেরেছো, যে এত বড় লেখা হয়েছে আঁটে, লাস্টের পাতাটা ছোটো আছে, যে লাস্টে এটা ছোটো আছে, আমি যে প্যারাগ্রাফটা সিলেক্ট করেছিলাম পুরোটা আঁটেই নি, এখান থেকে কমানো যায়, হ্যাঁ এটাতে কমে, এখানে ডাইরেক্টলি লিখে দিই আমি, হ্যাঁ আমি 500 করি, এন্টার মারো, 500 করলে এক একটা পাতাতে একটা করে অক্ষর আসছে, 500 যদি করি তাহলে এক একটা পাতায় একটা করে ক্যারেক্টার আঁটছে, হ্যাঁ। তাহলে আবার আমি ছোটোতে চলে আসি, দিয়ে বললাম আবার 12 করলাম, 12, তাহলে দেখো পাতার সাইজটা কত ছোট করেছিলাম, জুমটাকে আমি এইটুকুটা করেছিলাম, হ্যাঁ এবার বড় করি, জুমটাকে বড় করে নিই, তাহলে ম্যাক্সিমাম সাইজ কত করা যাবে বললাম 1638, আর মিনিমাম সর্বনিম্ন লেখার সাইজ কত করা যাবে 1, সর্বনিম্ন করা যাবে কত 1, কারণ লেখার সাইজ 0 করলে তো ফাঁকা হয়ে যাবে,
কারণ লিখেছো অথচ কিছু দেখতে পাবো না, তা তো হবে না। তাই সর্বনিম্ন সাইজ হবে 1। এখানে 1 লিখে এন্টার মারবে, দেখো 1 হয়ে গেছে, একটা লাইনে এটা গেছে, এটা ঠিক আছে। জুম করে দেখতে হবে তোমাকে, তাও দেখতে পাবো কিনা দেখি, জুম করে দেখা যায়, জুম করেছি ম্যাক্সিমাম 500% জুম করেছি, এই দেখো, তাও বোঝা যাচ্ছে না ভালো করে, তাই না? এই যে হ্যাঁ বুঝতে পারছি, এখান থেকে তোমরা দেখতে পাবো না হয়তো। আচ্ছা 100%, আসি, আবার লেখার সাইজ আমি করে দিলাম 11। ওকে 11 ছিল, 11ই করলাম। আচ্ছা তাহলে এটা ফন্ট সাইজ আমি মনে হয় তোমাদের লিখে দিয়েছি, দেখবে এখানে লেখা আছে সম্ভবত, যে ফন্ট সাইজ ডিফল্ট কতটা থাকে 11, মিনিমাম কত হয় এবং ম্যাক্সিমাম কত হয়, ঠিক আছে, এটা করা আছে। নেক্সট আরেকটা অপশান আছে ওর পাশেই, যেটার নাম হচ্ছে এই যে এটা সাইজের লেখা সাইজ বড় করা যায়, এটাতে ক্লিক করে বড় করতে পারো, আর এটাতে ক্লিক করে ছোট করতে পারো। এটা গ্রো বলা হয়, এটা হচ্ছে গ্রো মানে বড় হবে, ক্লিক করো গ্রো, ঠিক আছে, বড় হচ্ছে। আর এটা হচ্ছে শ্রিঙ্ক মানে ছোট হবে। তাহলে ক্লিক করেও করতে পারি আমরা, তাহলে তুমি সাইজটা যে করে খুশি করতে পারো, এখানে সাইজ চুজ করতে পারো, আবার এখানে ক্লিক করেও করতে পারো। এখন বলো কত সাইজ হলো? 28, এই যে দেখতে পাচ্ছ এখানে, তাই না? এবার এইভাবে, তাহলে এটা কিবোর্ড থেকেও করতে পারো। কিবোর্ডে একটা শর্টকাট কি আছে, যেটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং গ্রেটার দ্যান চিহ্ন। গ্রেটার দ্যানের চিহ্ন আছে না কিবোর্ডে? গ্রেটার দ্যানের চিহ্ন আছে তো? আচ্ছা দেখো একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, এই যে কিবোর্ড, এই কিবোর্ডটাকে আমি সামনেই রাখি, খুব ভালো জিনিস এটা, ঠিক আছে। এই যে কন্ট্রোল সুইচটা দেখতে পাচ্ছ, আর এইখানে গ্রেটার দ্যানের সুইচটা দেখো, গ্রেটার দ্যান নিচে আছে না উপরে আছে? ওপরে আছে। ওপরেরটা ব্যবহার করতে গেলে শিফট টিপতেই হবে আমাদের বলেছি, তাই কন্ট্রোল গ্রেটার দ্যান টিপলে হবে না, কন্ট্রোল তো গ্রেটার দ্যান টেপাই যাবে না, কন্ট্রোলের সাথে শিফট ধরে এটা টিপতে হবে, তবে গ্রেটার দ্যানে বড় হবে, আর এই লেস দ্যানে কী হবে? ছোট হবে। তাহলে লেখার সাইজকে বড় ছোট করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। দেখো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান, যতবার টিপবে সাইজ বড় হয়ে যাবে, আর উল্টো দিকে ঠিক ততটাই ছোট। তাহলে শর্টকাটে আমরা এটা ইউজ করি, কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান। এর শর্টকাট কি মনে হয় লিখে দিয়েছি, শর্টকাট কি এই দেখো, শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান বড় করার জন্য, এবং শিফট কন্ট্রোল লেস দ্যান ছোট করার জন্য, গ্রো ফন্ট শ্রিঙ্ক ফন্ট। ওকে নেক্সট, এটার নাম হচ্ছে কি? বোল্ড, বি ফর বোল্ড, BOLD বোল্ড। বোল্ডের কাজ কি? লেখাকে বোল্ড করাবে, মোটা হবে, ঠিক আছে। বোল্ডের কাজ হচ্ছে লেখাটা বোল্ড হবে, অলরেডি লেখাটা বোল্ড হয়েই আছে, যে স্টাইলটা তুমি নিয়েছো সেটা বোল্ড স্টাইল, এখানে ক্লিক করে বুঝতে পারছি কি, তাও এরপরে আবার এক্সট্রা বোল্ড হলো, তাই না? এরপর আবার এক্সট্রা বোল্ড হলো, তাহলে বোল্ডে মোটা হবে। দেখো বিটা হাইলাইট হয়ে গেল, তাই না? অর্থাৎ বোল্ড অ্যাক্টিভ আছে। তুমি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করো, নিচেরটাকে সিলেক্ট করলে দিয়ে বিয়ে ক্লিক করো, দেখো এই যে বোল্ড হয়ে গেল। তাহলে লেখা বোল্ড করা যায়, আবার বিয়ে ক্লিক করলে এটা নর্মাল হয়ে যাবে। তাহলে এটা বোল্ড, এটা হচ্ছে ইটালিক, মানে একটু বাঁকানো হবে লেখাটা, দেখো একটু বাঁকি আছে নিচের প্যারাগ্রাফটা, আবার ক্লিক করো নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডারলাইন, তলায় দাগ দেওয়া। এবার পুরো প্যারাগ্রাফের তলায় দাগ দিতে হতেও পারে, কোনো একটা স্পেসিফিক লিখেছো তার তলায় দাগ দেবা, সিলেক্ট করে তুমি সেটাকেই সিলেক্ট করবা, সিলেক্ট করে কি করবা? আন্ডারলাইন করে দেবা, তাহলে হয়ে যাবে। আবার ক্লিক করবা, আন্ডারলাইন উঠে যাবে। যে অনেক সময় কি হয়, আমরা হেডিং দিতে হয়, হেডিং ওপরে গেলাম, এখানে বায়োডাটা লিখলাম, এই বায়োডাটা লেখাটাকে ঠিক মধ্যেখানে নিয়ে আসবো, এই বোল্ডটা তুলে দিই, ঠিক আছে। বায়োডাটা লেখাটাকে মধ্যে নিয়ে আসবো, পাতার কী করে নিয়ে আসবো? মাঝখানে ট্যাব বেস করে নিয়ে আসতে পারি, অথবা দেখো এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এই যে সেন্টার লেখা আছে না, এই সেন্টারে ক্লিক করলে ও চলে আসবে মাঝখানে, হ্যাঁ পেজ অ্যালাইনমেন্ট, ওগুলো আস্তে আস্তে আসছে, সেন্টারে চলে এলো। এবার দেখো একটু বড় করে নিলাম, বায়োডাটাটা একটু বড় করে নিলাম, একে আন্ডারলাইন দিব, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসছে। এই আন্ডারলাইনের স্টাইল আছে, এই তীর চিহ্নে ক্লিক করো, অর্থাৎ যেখানে যেখানে এরকম ড্রপ ডাউন অ্যারো পাবে, এইরকম নিচে দিকে তীর চিহ্ন ড্রপ ডাউন অ্যারো বলা হয়, সেইখানে আরও অপশান আছে, যেমন এইটাতে ড্রপ ডাউন অ্যারো আছে, মানে এর ভিতরে অপশান আছে, এইটাতে ড্রপ ডাউন অ্যারো মানে এর ভিতরে অপশান আছে, তাই না? তাহলে এর ভিতরে অপশান আছে, এখানে ক্লিক করো, দেখো আন্ডারলাইনের স্টাইল, ডাবল আন্ডারলাইন, একটু মোটা বোল্ড আন্ডারলাইন, এইরকম দাগ, এইরকম বিভিন্ন ধরনের ডিজাইনে আন্ডারলাইন করতে পারো। তাহলে আন্ডারলাইনের স্টাইল পাচ্ছ। শুধু স্টাইল নয়, স্টাইল নেওয়ার পরে আন্ডারলাইনের কালারও চেঞ্জ করতে পারবা, স্টাইল কালার, এই যে লাইনের যে কালারগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারো। মোর লাইনস, মোর আন্ডারলাইন, এখানে কি আরও আন্ডারলাইনের স্টাইল পাবা,
এখানে যাও, এখানে দেখো আন্ডারলাইনে আরও কত স্টাইল আছে, তুমি এই স্টাইলটা দিয়ে দাও, দিয়ে ওকে করে দাও, দেখো ওই ধরনের স্টাইলটা চলে এলো। ঠিক আছে, এবার এইখানে গিয়ে আন্ডারলাইন কালার, ওর কালারটা কী রাখতে চাইছো সেই কালারটা চুজ করো। তাহলে শুধু আন্ডারলাইনের কালারই চেঞ্জ হবে, লেখার কালার কিন্তু চেঞ্জ হবে না। আমি দেখো রেড কালার করলাম, তাহলে আন্ডারলাইনের কালারটাই চেঞ্জ হলো, বুঝতে পেরেছো? দেখো আন্ডারলাইনের কালারটাই চেঞ্জ হলো। তাহলে আন্ডারলাইন আবার ক্লিক করো, আন্ডারলাইনটা উঠে যাবে। তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ডের শর্টকাট কিবোর্ড থেকে Ctrl+B বোল্ড, Ctrl+I ইটালিক, Ctrl+U আন্ডারলাইন। শর্টকাটে কি ইউজ করবে, মানে এই শর্টকাটগুলো একটু মনে রাখতে হবে, কারণ আগামী দিনে আমরা ওই ক্লিকের চাইতে কিবোর্ড থেকে শর্টকাটে করে নেব। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আবার Ctrl+B, Ctrl+I, Ctrl+U উঠে গেল। দেখো নর্মাল অবস্থায় হয়ে গেল, তাই না? অর্থাৎ শর্টকাটে আমরা একবার দিতে পারবো আর একবার তুলতেও পারবো, উঠিয়ে নিতে পারবো। নেক্সট আছে এটা কি, স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু মাঝখান দিয়ে একটা কাটা দাগ, অনেক সময় দরকার হয়, এইরকম কাটা দাগ যদি দরকার পড়ে তাহলে তুমি ইউজ করতে পারো, বুঝতে পারলে? এইটা আগের দিন দেখিয়েছিলাম, এক্সের নিচে 2 থাকে এবং এক্সের ওপরে 2 থাকে। নিচের 2টাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর ওপরে যদি থাকে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। ওপরে থাকে মানে সুপার, সুপার সবসময় ওপরে থাকবে, এটা মাথায় রাখবে। কারণ অনেক সময় পরীক্ষাতে এরকম আইকন দিয়ে দেয় তোমাদের, দিয়ে বলো আইডেন্টিফাই দ্য আইকন, এই আইকনটার নাম কি, এই টুলটার নাম কি, এই টুলের ছবিটা দিয়ে দিল, ঠিক আছে, ছবিটা দিয়ে এর নাম বলে দিল। তাহলে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কী কাজে লাগবে, নিচে 2 কখন লাগে, ওই যে আমরা জলের সংকেতগুলো লিখি যেগুলো, ঠিক আছে, সংকেত লেখার ক্ষেত্রে আমাদেরকে H2SO4, H2O এই সমস্তগুলো নিচে ধারে লাগে, তখন আমরা এটা ইউজ করতে পারি। আর সুপারস্ক্রিপ্ট ওপরে, ওপরে কোনটাতে লাগে, স্কোয়ার, সূত্র স্কোয়ারে লাগতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেখাতেও লাগতে পারে, ঠিক আছে। যে আমরা অনেক সময় যে লিখি, নিচে লিখি, এখানে ক্লিক করলাম, এখানে ধরে নাও সাইজটা একটু বড় করে নিলাম, ঠিক আছে, শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান, লেখার সাইজ বড় করে নিলাম, বড় হয়েছে, বড় হয়নি, এবার ক্লিক করবো, শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান, লেখার সাইজ বড় করে নিলাম, কত করলাম লেখার সাইজ 20, এখানে একটু বড় হয়ে গেছে, এবার লিখলাম, এবার আমি লিখছি H2O। তাহলে এই যে H2O, এই 2টাকে নিচে নামাতে হবে, সিলেক্ট করে এখানে গিয়ে আমাকে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, শর্টকাটে ইউজ করতে পারো। শর্টকাট কি দিয়েছে এখানে দেখো, কন্ট্রোল এবং ইকুয়াল টু, Ctrl+= লেখা আছে, ওই মাঝের প্লাসটা মানে কি, প্লাসটা মানে এবং, ওইটা এবং ওইটা, ঠিক আছে। তাহলে কন্ট্রোল আর ইকুয়াল টু টিপে এটা হবে, তাহলে কন্ট্রোল আর সমান চিহ্ন টিপলাম, হলো, তাহলে কন্ট্রোল টিপলাম, সমান চিহ্ন এখানে আছে, ঠিক আছে, এই দেখো হচ্ছে, একবার টিপলে অ্যাক্টিভ, আবার একবার টিপলে ইনঅ্যাক্টিভ, ওকে, নর্মাল চলে আসবে। এইটা হচ্ছে শর্টকাট কি। আর এটা কি বলছে, কন্ট্রোল, শিফট এবং প্লাস সাইন। কেন প্লাস সাইন, শিফট প্লাস, এই দেখো কন্ট্রোলের সাথে এই যে ইকুয়াল টু সাইন এখানে আছে, প্লাসটা ওর ওপরে আছে, তার জন্য শিফট ধরতে হচ্ছে প্লাস ব্যবহার করতে গেলে, তাই কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস মানে এবং প্লাস সাইন, ওকে, এই 3টে সুইচ, কন্ট্রোল, শিফট এবং এই প্লাস সাইন, এইটা টিপে সুপারস্ক্রিপ্ট করতে পারবা, এই 3টে টিপে। তাহলে কন্ট্রোল, শিফট, প্লাস সাইন, দেখো উপরে উঠে গেল সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। আবার টিপো, নর্মাল হয়ে যাবে। আর হ্যাঁ, ডান দিকের প্লাসে হবে না, ওই প্লাসে করতে হবে। ডান দিকের প্লাসে হচ্ছে কিনা দেখি, কন্ট্রোল, শিফট, প্লাস, হচ্ছে না, ঠিক আছে, ওই প্লাসটাতে ইউজ করতে হবে। তাহলে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এখানে লিখে দিয়েছি, লেখা আছে, এই দেখো কন্ট্রোল ইকুয়াল টু এবং এইটা। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষাতে পড়ে, এই যে বোল্ড, ইটালিক, এদিকে বলা হয় ফন্ট স্টাইল, ঠিক আছে, লেখার স্টাইল। আর বাকি যেগুলো আছে আন্ডারলাইন, স্ট্রাইক আউট বা স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট যেগুলো আছে, এদিকে বলা হয় ফন্ট ইফেক্ট, ঠিক আছে, ফন্ট ইফেক্ট বলা হয়। তাহলে ফন্ট স্টাইল এবং ফন্ট ইফেক্ট, এটা একটা গ্রুপ ওদের মধ্যে আছে। আচ্ছা, এটা হলো এই যে এইগুলো সুপারস্ক্রিপ্টে, এগুলো আমরা ইউজ করতে পারি। এক্সাম্পলটাও আমি দিয়ে দিয়েছি, অনেক সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো সুপারস্ক্রিপ্টে থাকে। নেক্সট আসছি আমরা পরের যে অপশান আছে, চেঞ্জ কেস। এইখানে দেখো, এটার পরে এই অপশানটা কি লেখা আছে, এর নাম চেঞ্জ কেস।
তো এমএস ওয়ার্ডে 5 ধরনের চেঞ্জ কেস আছে। দেয়ার আর 5 টাইপস অফ চেঞ্জ কেস ইন এমএস ওয়ার্ড। In MS Word, there are 5 types of change case: sentence case, lower case, upper case, capitalize each word, অনেক সময় একে প্রপার কেসও বলা হয়, আর একটা আছে টগল কেস। লেখাগুলো একটু ভালো করে দেখো, লেখাগুলো স্টাইলগুলো দেখো, কি বুঝতে পারছো বলো। সেন্টেন্স কেস লেখাটা কীভাবে আছে? প্রথমটা বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের। লোয়ার কেসে সব কি আছে? আপার কেসে সব কি আছে? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে কি আছে? প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের। আর টগলে কি দেখতে পাচ্ছি? এরকম লেখা কোথায় দেখো, যে প্রথমে ছোট হাতের লেখা দিয়ে শুরু হয়, দেখতে পাও? দেখতে পাও? এগুলো সব মানে এই করার জন্য, মানে অনেক সময় কি হয় যে কিছু লেখাকে হাইলাইট করার জন্য বা দৃষ্টি আকর্ষণ করার জন্য, ঠিক আছে, এরকম সময় উল্টো করে করা হয়। দেখবা অনেক পোস্টার রাস্তাতে যাবে, উল্টো করে কিছু লেখা আছে, তখন তোমার চোখটা ওখানেই যাবে, উল্টো করে কেন লেখা আছে? একটা শব্দকে উল্টে দিয়েছে, ঠিক আছে, বা একটা ক্যারেক্টারকে উল্টো করে লিখে দেয়। কেন লিখে দেয়? তোমার দৃষ্টিটা যেন ওখানে যায়, তাই তো ওটা উল্টো কেন করে লিখেছে, আমাকে ওইটা দেখতে হবে, কেন উল্টো লিখেছে। এটা হয় নর্মালের থেকে যখন একটু অন্য টাইপের হবে, তাহলে এগুলো আসবে, তাই না? এইগুলো বিভিন্ন রকম সাইকোলজি কাজ করে, ঠিক আছে। দেখবে অনেক তো পরোটার দোকান আছে, তো আমাদের ওই রাজুদার পরোটা কেন বিখ্যাত হয়ে গেল? হ্যাঁ, কারণ ও এমন কিছু টার্মস ইউজ করেছে যেটা সবার থেকে আলাদা, সে হাইলাইট হয়ে গেল, তাই না? তো এই জিনিসগুলো হয় কি, হাইলাইট করতে গেলে একটা অন্য কিছু নতুনত্ব নিয়ে আসতে হয়। ওই যে চা বিক্রি করে, কি নাম? ডলি। তাহলে ওর দেখবা সামান্য চা বিক্রি করে আজ কোথায় পৌঁছে গেছে, কারণ একটাই যে ও নতুন একটা কিছু করতো, ইউনিক, সবারই থেকে আলাদা। সবাই তো নর্মাল চায়ের দোকানে চা বিক্রি করে, সবাই চা বিক্রি করছে, কিন্তু ওদের মধ্যে ইউনিক একটা কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আকর্ষণ করে। তাই ইউনিক যখন আসবে তখন সেই জিনিসগুলো হাইলাইট হবে বেশি। ওকে, তো এই টগল কেস বা অন্য কেস যেগুলো আছে, এগুলো আমরা কোনো ব্যাপার লেখাকে ইউনিক করার জন্য ইউজ করতে পারি, ঠিক আছে। কমিক্সে বেশি ইউজ হয়। তো এইটা কি কাজে লাগবে, চেঞ্জ কেসটা কি কাজে লাগবে দেখো। এমএস ওয়ার্ডের একটা বড় ফেসিলিটি, এই দেখো এই চেঞ্জ কেসটা কি কাজে লাগে। অনেক সময় তোমাকে বললাম তুমি কিছু লেখো, তোমাকে লিখতে বললাম, তুমি লিখলে, বললাম এই বাক্যটা লেখো, দিস ইজ রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই লেখাটা লেখো। তুমি লিখলে THIS, দিস ইজ RAJRMPUR, রাজারামপুর ইউথ, YOUTH, ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, এই লেখাটা লিখেছো, এটা কেটে দিলাম। এবার আমি বললাম যে এইটা কিভাবে লিখলে, এখানে ছোট দিয়ে শুরু করলে, এখানে বড় করলে, আবার এখানে এরকম সব বড় হাতে লিখতে হতো। তাহলে কম্পিউটারে সব বড় হাতে লিখতে গেলে কিভাবে লিখতে হয়? ক্যাপস লক বলে একটা সুইচ আছে, ওটা অন করে দিলে সব বড় হাতে লেখা হয়। তাহলে তোমাকে ক্যাপস লক অন করে লিখতে হতো। ক্যাপস লক অফ থাকে মানে সব ছোট হাতে লেখা হয়। আর শিফট কি করে? উল্টো করে, ছোট থাকলে বড় করে, আর বড় থাকলে ছোট করে, শিফটটাকে প্রেস করে ধরলে। এবার এই লেখা হয়ে গেছে অলরেডি, এই অবস্থাতে আবার যদি কাটাকাটি করতে বলতে আবার তো মাথা খারাপ হয়ে যাবে, লিখতে হবে। তাই তোমাকে এমএস ওয়ার্ডই তৈরি করে দিয়েছে একটা ফ্যাসিলিটি, যে তোমাকে আর কিছু করতে হবে না, তুমি যা লিখেছো লিখো, কোনো অসুবিধা নেই। তুমি ছোট করলে ছোট, বড় করলে বড়, সেন্টেন্স করলে সেন্টেন্স, তোমার যা ইচ্ছে তুমি চেঞ্জ করে নাও। কীভাবে? সিলেক্ট করো, যতটা করবে সিলেক্ট করো, সিলেক্ট করে এই চেঞ্জ কেসে চলে যাও, সেন্টেন্সে করো। তাহলে দেখো প্রথমটা বড়, এটা যেহেতু একটা নেম, তাই এর প্রথম অক্ষরটা বড় করা আছে। এটা কিন্তু ভুল নয়, যদি ছোটো করবো মনে করো করতে পারো তুমি, ঠিক আছে। যে কোনো নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে শুরু করতে হয়, তাই না? আচ্ছা, এটা করলাম। এবার বললো না সব বড় হাতের করো, আপারে করো, দেখো সব বড় হাতের হয়ে গেল। যদি তুমি লোয়ারে করো তাহলে সব ছোট হাতের হয়ে যাবে। যদি বলো যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা মানে কী হবে? প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতে, দেখো দিস ইজ রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার হয়েছে। এবার যদি টগল করি তাহলে কি হবে? ঠিক এর অপোজিট হবে। টগল কি করে? এটার অপোজিট করে, তাই না? তাহলে টগল হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের অপোজিট। এটা ক্লিক করে দেখো উল্টো হয়ে গেল, দিস টি ছোটো, এইটা আই ছোটো, এইরকম। তাহলে এইরকমভাবেও কিছু লেখা অনেক সময় হাইলাইটের জন্য আমাদের প্রয়োজন পড়ে। ওকে, তাহলে এই আমি আবার সেন্টেন্সে ফিরে এলাম, ঠিক আছে। সেন্টেন্সে
হ্যাঁ, এমএস ওয়ার্ডে দেখবে কিছু লেখার তলায় এরকম লাল রঙের দাগ দিয়ে দেবে, সবুজ রঙের দাগ দিয়ে দেবে, এগুলো দেখতে পাবে। এগুলো নিয়ে তোমাদের পরে বলবো। লাল রঙ এখনই বলে দিই, লাল দাগটা কেন দেখায়, লাল দাগ তলায় কেন দেখায়, এটা দেখালে কোনো প্রবলেম নয়, তোমাকে ওয়ার্নিং দেয়। এই শব্দটা তুমি হয়তো ভুল লিখছো বানানটা, ঠিক আছে, এরকম একটা ওয়ার্নিং দেয়। তো বানানটা কি ভুল লিখেছি আমি? তাহলে কেন দেয়? কারণ হচ্ছে এই মাইক্রোসফট কোম্পানির এই এমএস ওয়ার্ডের একটা নিজস্ব ডিকশনারি আছে। ডিকশনারির মধ্যে অনেক শব্দ স্টোর করা থাকে না, ডিকশনারিতে আমরা দেখি অনেক শব্দ থাকে, ওরও একটা ডিকশনারি আছে, ওর ডিকশনারিতে প্রচুর শব্দ লেখা আছে, ঠিক আছে। তো এই শব্দটা ওর ডিকশনারিতে নাই, ওই জন্য বলছে ভুল। আমরা যদি আমাদের নিজের নাম লিখি, ঠিক আছে, তোমার নাম কি বলো? হ্যাঁ, আর ও জোসে বলো, শুনতে পেলাম, BI রবি, তাই তো? আচ্ছা, রবি, রবি লিখে আমি স্পেস মারলাম, রবি তলায় দাগ দিয়ে দিয়েছে মনে দেখি, হ্যাঁ, তাহলে ওর তলাতে দাগ দিয়েছে কারণ ওই নামটাও নাই। আমি যদি এখানে গোপাল লিখলাম, GOPAL, তা গোপালের তলায় দাগ দিয়েছে কিনা দেখি দাও, দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমার নাম লিখি BIPLAB, বিপ্লব, আমার নাম এই ডিকশনারিতে আছে। হ্যাঁ, ব্যাপারই আলাদা, তাই না? তাহলে মাইক্রোসফট কোম্পানি জানলো কি করে যে আমার নামটা? এগুলো কি হয় তোমার বলি, দেখো, এই ডিকশনারিতে এই লাল দাগ আর সবুজ দাগ দুই রকমের দেখতে হবে, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। এই দাগগুলো দেখাবে কিন্তু এটা প্রিন্ট আউট হয় না। এটাকে যখন প্রিন্ট করবো, এখানে একটা প্রিন্ট অপশান আছে, দেখো এর মধ্যে নিউ, ওপেন, সেভ, প্রিন্ট আছে না? তো প্রিন্ট করার আগে প্রিভিউটা দেখে নিই যে কেমন দেখতে হবে। প্রিভিউয়ে ক্লিক করবে, তুমি দেখতে পাবে যে প্রিন্টটা কি কেমন আসবে। প্রিভিউয়ে গিয়ে দেখো, দেখো দাগ আছে তলায়, অর্থাৎ ওই লাল দাগ সবুজ দাগ এগুলো তোমার প্রিন্ট আসবে না, কিন্তু তোমাকে ওয়ার্নিং দিবে যে হয়তো মেবি তুমি ভুল করছো। অনেক সময় কি হয় যে আমরা লিখতে লিখতে বানান ভুল করে দিই টাইপ করতে গিয়ে, তখন লাল দাগ চোখে পড়বে, আমার হাইলাইট হবে, তাই ভুল করলাম কি আদৌ দেখে নিতে হবে, না এটা তো আমার ঠিকই আছে, চেক করে নাও। অনেক সময় ভুল থাকলে কারেকশান করে নিতে হবে, এইটাই, ঠিক আছে। তাহলে এখানে তুমি একটা ধরে নাও, আমি এখানে লিখলাম কোনো একটা শব্দ ভুল লিখলাম আমি, কম্পিউটার বানান CONPUTER, কি লিখলাম? তাই লিখেছিলাম, ও ঠিক হয়ে গেল অটোমেটিক, তাই না? এটাই ভুলটাতে হবে না, অন্য কিছু লিখি। কি লিখবো আমি? কোনো একটা ভুল লিখি, ম্যাথামেটিক্স, MATH, হ্যাঁ, AMETICS, ম্যাথামেটিক্স বানান লিখতে গিয়ে এরকম লিখে ফেলেছি হঠাৎ করে, এবার আমাকে ভুল দেখিয়ে দিল। তার মানে কি বলতে চাইছে, বলছে এই শব্দটা ওর ডিকশনারিতে নাই, তুমি মনে ভুল লিখেছো, তাহলে চেক করো ঠিক করে। তা আমি কি ভুল লিখেছি? মনে হচ্ছে হ্যাঁ ভুল লিখেছি, তো চেক করতে পারি আমি নিজে থেকে, অথবা ওর ডিকশনারির সাজেশানও নিতে পারি। ওর ডিকশনারিতে কিছু শব্দ আছে, কি করে নেব সাজেশানটা, তোমাদের এই অপশানগুলো পরে আছে, আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর রাইট ক্লিক করবে, মাউসে রাইট ক্লিক করবে, হ্যাঁ, রাইট ক্লিক করলে বলছে এই দুটো হচ্ছে সাজেশান, ওপরের দুটো এই বানানটা আছে, MATHE, এটা আছে, আরেকটা এটা আছে। তো কোনটা তোমার, কোনটা মনে হচ্ছে? প্রথমটাই। যদি মনে হয় ক্লিক করে, তাহলে ওটা ঠিক করে নেবে ও, ঠিক আছে। ওর ডিকশনারি থেকে সাজেশনটা আমি নিয়ে নিতে পারি, হ্যাঁ, মোবাইলেও থাকে ডিকশনারি, তাহলে এইটা নিতে পারি। আর যদি মনে করে যে নিব না, তো থাক, কারণ প্রিন্ট তো আসবে না, তাই না? প্রিন্ট তো আসবে না এটা। তো যাই হোক, এটা স্পেলিং মিস্টেক বলা হয় লাল দাগকে, আর সবুজ দাগ গেলে গ্রামাটিক্যাল মিস্টেক, মানে নিয়ম ভুল। গ্রামাটিক্যাল মিস্টেক কখন হয়? তুমি কোনো নিয়ম, একটা বাক্য শুরু হয় প্রথম অক্ষর বড় হাতের দিয়ে, তুমি ছোটো হাতের দিয়ে লিখেছো, সেক্ষেত্রে তোমাকে সবুজ দাগ দেখিয়ে দেবে যে তুমি নিয়ম ভুল করছো, ঠিক আছে। অনেক সময় আমরা ডেটের পর একটা কোলন চিহ্ন দিই, দেখবা যে ডেট, তোমাকে একটা ডেট বসা, চিঠির নিচে ডেট বসাই আমরা, এরকম একটা কোলন চিহ্ন দিই না এরকম। তো এখানে একটা স্পেস দিয়ে তুমি এরকম কোলন চিহ্ন দিলে এখানে একটা ডেট লিখবে, আজকে কত তারিখ? 7, আজকে হচ্ছে 7/4/2025, তাহলে 7 ভুল আছে তো? তা আমার কম্পিউটার 7 তারিখ দেখছি আমি, তাই না? তারপর ডেটটা ভুল আছে, ঠিক ঠিক করতে হবে। যাই হোক, 7/4/2025 এটা লিখলাম, তাই তো? এবার এন্টার মারি, কী দাগ এসছে? কালারটা বুঝতে পারছো? লাল না সবুজ? সবুজ। তার মানে এটা নিয়ম ভুল করেছি, এইখানে একটা স্পেস দিয়েছি আমি একটা এক্সট্রা, ঠিক আছে। স্পেস তুলে দিলে ঠিক হয়ে যাবে, স্পেসটা কেটে দাও, দেখো ঠিক আছে। তো আমার দরকার আছে, আমার না, আমার মনে হচ্ছে আমি দিব, কি আছে এখানে, স্পেস দিয়ে লিখবো, কি আছে, তাই না? তো ও দিয়েছে
সেক্ষেত্রে দেখ এটা কিন্তু প্রিন্ট হবে না, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ যাও, দেখো এরকম প্রিন্ট আসবে না, ঠিক আছে। সুতরাং এমএস ওয়ার্ডে কাজ করতে গিয়ে এই দাগগুলো আসবে, ভয় খাওয়ার কিছু নাই, ঠিক আছে। এগুলো আসবে ওয়ার্নিং, বুঝে গেলে যে এটা ওয়ার্নিং চেক করে নেওয়া যাবে। অনেক সুবিধা হয়, আমরা অফিসিয়াল চিঠি লিখি তো, চিঠি লিখতে গিয়ে কোনো একটা বানানের একটা কনফিউশন, অনেক সময় বানান কনফিউশন পড়ে যায়, তখন ওই রাইট ক্লিক করে সাজেশন খুঁজে নিই, সাজেশনে কী দিয়েছে সঠিক বানানটা ওখান থেকে পেয়ে যায়, ঠিক আছে। তাহলে এইগুলো একটা হেল্প হয়। আবার যে ধরে নাও এই যে গোপাল নামটাতে লাল দেখাচ্ছে, তো এই লালটা দেখাবে না, একে ডিকশনারিতে ঢুকিয়ে দিলে দেখাবে না। হ্যাঁ, ডিকশনারিতে ঢুকিয়ে দাও, কী করে ঢুকাবে, এই রাইট ক্লিক করবে, এরপর রাইট ক্লিক করলে তো ওদের কাছে কী কী আছে সেগুলো আছে দেখাচ্ছে, দেখো এইটা আছে, GOAL আছে, মানে মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে এই শব্দটা আছে। আচ্ছা, গো তারপর একটা স্পেস দিয়ে পাল, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তাহলে তুমি কি করবে, এটাকে অ্যাড টু ডিকশনারি। তাহলে ডিকশনারিতে অ্যাড করা কঠিন কাজ নয়, মাইক্রোসফট কোম্পানির এতে বড় কিছু নাই যে আমার নামটা আছে তার মানে এই নয় যে মাইক্রোসফট কোম্পানি জানে। এখানে অ্যাড টু ডিকশনারি করবে, দেখো অ্যাড হয়ে গেল। এরপরে তুমি যদি গোপাল কোনো জায়গায় লিখো, এই মেশিনে, যে মেশিনে করেছে সেই মেশিনে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এই মেশিনে যে কোনো দিন লিখলে আর তলায় লাল দাগ আসবে না। হ্যাঁ, একটা মজার জিনিস আসবে, তুমি যদি ভুল লেখো, GAPAL লিখলা, এক্ষেত্রে ভুল দেখাবে, এবং রাইট ক্লিক করলে এই সাজেশনটা কাছাকাছি তুমি পাবে, আশা করি পাবে, দেখো GOPAL, ঠিক আছে, এটা পাবে। হ্যাঁ, তো ও ডিকশনারিতে সাজেশনটা দিয়ে দেবে। ওকে, এটা এই ক্লাস আছে তোমাদের, যদিও আমি এখনই দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, আমি ছিলাম কোথায়, ছিলাম তাহলে আমরা এইখানে চেঞ্জ কেসে, তাই তো। তাহলে এমএস ওয়ার্ডের চেঞ্জ কেস কত প্রকারের, 5 প্রকারের। নেক্সট, এটা কি অপশান আছে, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আছে। তো আমরা এখানে চলে আসি, টেক্সট হাইলাইট কালার, এইটা, ঠিক আছে। এই কালারটা হচ্ছে লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবে, পিছন ধারে, ঠিক আছে। এই যে এটাতে পিছনে কালার দেওয়া যাবে, আর এটাতে লেখার সামনের কালার দেওয়া যাবে। তুমি বায়োডাটার লেখাটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চাও, তাহলে এইটাতে ক্লিক করবে, এই কালারটা, এই কালারের ড্রপডাউনে ক্লিক করো। ড্রপডাউনে যদি না ক্লিক করে উপরে যদি ক্লিক করে দাও, তাহলে যে কালারটা তুমি এখানে দেখতে পাচ্ছ সেই কালারটাই বসে যাবে। কী কালার দেখতে পাচ্ছ, হলুদ, তাহলে উপরে ক্লিক করলে হলুদ কালার বসে যাবে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। ড্রপডাউনে ক্লিক করবে, এবার আমি এই ড্রপডাউনে ক্লিক করলাম, দিয়ে আমি এই গ্রিনটা দিলাম, তাহলে এখন কোন কালার সিলেক্ট হয়ে থাকলো, গ্রিন। এবার তুমি অন্য লেখাকে সিলেক্ট করে যদি এটার পর ক্লিক করো, তাহলে গ্রিনটাই বসবে কিন্তু। অর্থাৎ একটা জিনিস দেখে নেবে, যে কালারটা সিলেক্টেড থাকে তাহলে ওর উপরে ক্লিক করলে সেই কালারটাই বসে যাবে। যেমন লেখার কালার এখন কোনটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা লেখার কালার কি আছে, না এটা সিলেক্টেড কালার কি আছে, রেড, না রেড। তাহলে তুমি এটাকে সিলেক্ট করে যদি লেখার কালারটা দাও, এর উপরে ক্লিক করো, তাহলে রেডই হবে। দেখো কোন কালার আসবে, রেড কালারই আসবে। কিন্তু আমার রেড কালার দরকার নেই, অন্য কালার দরকার আছে, তাহলে আমি সিলেক্ট করলাম, দিয়ে কোথায় যাব, ড্রপ ডাউনে যাবে। এই ড্রপ ডাউনে এখান থেকে তুমি অন্য কালার চুজ করো, তাহলে সেই কালারটা পেয়ে যাবে, এবং ওই কালারটা এখানে সিলেক্টেড থাকবে। এটার মানে হচ্ছে যে এবার তুমি যদি অন্য লেখাকে সিলেক্ট করে ডাইরেক্টলি ওর উপরে ক্লিক করে দাও, তাহলে ওই কালারটাই বসে যাবে। বোঝা গেল? আচ্ছা, কালার তুলবে কি করে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে তুমি সবুজ কালারটা দিয়েছো টেক্সট হাইলাইট কালারের সাহায্যে, তুলবে কি করে, এই ড্রপ ডাউনে যাবে। সবসময় কোথায় যাবে, ড্রপ ডাউনে। এখানে কি লেখা আছে দেখো, নো কালার, নো কালারে ক্লিক করলাম। এখন এই অপশানের কি হয়ে থাকলো, এটা নো কালার হয়ে থাকলো, কালার ছাড়াই থাকলো। তাহলে এটাকে তুলতে গেলে সিলেক্ট করলাম, এইটার উপরে ক্লিক করে দিলে নো কালার হয়ে যাবে, যেহেতু নো কালার হয়ে আছে ও এখন, ঠিক আছে। তাহলে এইগুলো ইউজ করতে করতে বুঝে যাবে যে কোনটায় কি হয়ে থাকে। আচ্ছা, নেক্সট, এগুলো তাহলে হয়ে গেল, তাই তো, এগুলো হয়ে গেল। বাকি থাকলো এইটা, এই যে AB লেখা আছে, তাই না, এটা একটা ইরেজারের মতন চিহ্ন দেওয়া, রাবারের মতন চিহ্ন দেওয়া আছে দেখো। এবং এর কাজ কি, এই যে রাবারের মতন চিহ্ন দেওয়া আছে, এর নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ও ফরম্যাট বলতে যত রকমের স্টাইল তুমি দিয়েছো এমএস ওয়ার্ডে, সব স্টাইলগুলোকে মুছে দিয়ে নর্মাল অবস্থায় নিয়ে চলে আসবে। মানে তুমি স্টেজে যা সেজে মেকআপ টেকআপ করেছিলা, আবার তো নর্মাল অবস্থায় আসতে হবে। তো নর্মাল অবস্থায় আবার তোমাকে সেই মুখ ধুতে হবে, ফেস ওয়াশ দিতে হবে, দিয়ে তুলতে হবে সব কিছু। এখানে ফরম্যাট তুলতে গেলে কি করতে হবে তোমাকে, এই যে ডিজাইন করেছি, এই ডিজাইন করেছি, এই ব্রাশটায় ক্লিক করো, এই সিলেক্ট করে নাও, আগে সিলেক্ট করে নাও, দিয়ে এটার উপরে ক্লিক করে দাও। হ্যাঁ, আমার আগের অবস্থাতে আবার কি হলো, ফেরত চলে এলো। আগের অবস্থায় বলতে প্রথম অবস্থায় যেটা থাকে সেটাতেই চলে এলো।
যা স্টাইল দাও, যা ডিজাইন দাও, সব মুছে নর্মাল অবস্থাতে নিয়ে চলে আসবে। তাই ক্লিয়ার ফরম্যাটিং হচ্ছে স্টাইল ডিজাইনকে ফরম্যাটিং বলা হচ্ছে এখানে। ওকে, সমস্ত কিছু মুছে দিয়ে নর্মাল অবস্থায় চলে আসবে। তাহলে এমএস ওয়ার্ড খুলে আমরা এমএস ওয়ার্ডের ফন্ট গ্রুপের যে অপশান, এই অপশানগুলো যেগুলো দেখলাম আমরা, এই অপশানগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, বুঝতে অসুবিধা হয়েছে কোনো সমস্যা? তাহলে কিছু লিখবে, লিখে তার ডিজাইন করবে, এখান থেকে স্টাইলগুলো অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা অপশান প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখে নেবে যে তুমি করতে পারছো কি না। ঠিক আছে, এটা কিন্তু দেখে নেবে, কারণ তুমি ভাবলে যে হ্যাঁ আমি পারবো, বুঝে গেলাম, প্র্যাকটিক্যালি করতে গিয়ে তখন আর পারছো না, সমস্যা হচ্ছে। প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারবে না, কিন্তু সমস্যা আসবেই। বোঝা গেল? আচ্ছা, এমএস ওয়ার্ডের পরে আর একটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে, এটাই দেখায় তোমাদের। ঠিক আছে, আজকে এইটুকুটা দেখিয়ে দিই, দিয়ে লিখে নেবে এগুলো। ঠিক আছে, ক্লিপবোর্ড গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপ কোনটা? এই বাম সাইডে, যেটাকে আমি প্রথমে তোমাদের দেখাইনি, এইটাকে ক্লিপবোর্ড গ্রুপ বলা হয়। এখানে কি কি অপশান আছে? কাট, কাঁচির মতন চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাট, এটা হচ্ছে কপি, আর এটা হচ্ছে পেস্ট। তো কাট, কপি, পেস্ট অলরেডি মনে হয় আমরা শিখেছি, তাই না? কোনো লেখাকে কপি করে নিয়ে আসতে গেলে কি করতে হয়? পেস্ট করতে হয় না, সিলেক্ট করতে হয়। এমএস ওয়ার্ডে করেছো না এক্সেলে করেছো, এমএস পেন্টেও করেছো, কিন্তু মনে পড়ছে কপি পেস্ট ছিল তো? তাহলে সেম কাজ। তাহলে বলো দেখি, আমি কোনো লেখাকে সিলেক্ট করে যদি কাট করি, এই লেখাটা ক্লিক করলাম, বায়োডাটাটা সিলেক্ট আছে, কাট করলাম, লেখাটা কোথায় গেল? কেটে গেল, কিন্তু গেল কোথায়? বাফারে। বাফার বা ক্লিপবোর্ডে জমা থাকে, সেই বাফার থেকে আনতে গেলে কি করতে হয় আমাদেরকে? পেস্টে ক্লিক করতে হয়। তাহলে পেস্ট করলাম, চলে এলো। আবার যদি পেস্ট করি, আবার চলে আসবে, আবার পেস্ট করো, আবার চলে আসবে। অর্থাৎ তো বাফারে জমা আছে, যতবার খুশি আমি ওকে পেস্ট করতে পারি। কাট করলে কেটে গিয়ে জমা হয়, আর কপি করলে কাটে না, এমনি নর্মালি জমা হয়। যদি এই রাজারামপুর লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে কপিতে ক্লিক করলাম, এটা হচ্ছে কপি, ক্লিক করলাম, কি করলো? বাফারে গিয়ে জমা করে দিল। ঠিক আছে, এবার যেখানে ক্লিক করবে, অর্থাৎ এই কার্সারটা যেখানে থাকবে, পেস্ট করো, ওখানে গিয়ে বসে যাবে। এই দেখো বসে গেছে, এই কার্সারটা এখানে আছে, পেস্ট করো, ওইখানে গিয়ে বসে যাবে। তাহলে কপি করলে কপি করে জমা করে, আর কাট করলে কেটে জমা করে। আর পেস্টের কাজ কি? বাফারে যেটা থাকবে সেটাকে নিয়ে আসবে। বাফারে কোনটা থাকে? লাস্ট যেটা করলাম, লাস্ট যেটাকে কাট করলাম বা কপি করলাম, সেটাই বাফারে জমা থাকবে। দেখো, তুমি তো এর আগে বায়োডাটাটাকে করেছিলে, তাই না? প্রথমে বায়োডাটাকে করেছিলাম, কিন্তু এখন যদি পেস্ট করি তাহলে কি আর বায়োডাটা আসবে? আসবে না। যদি এমন হতো যে আমি বায়োডাটাকেও করেছি, আবার রাজারামপুরকেও করেছি, আমি ইচ্ছা করলে রাজারামপুরকে নিব, ইচ্ছা করলে বায়োডাটাকে নেব, মানে যাকে যখন খুশি নিতে চাইছি, এরকম যদি সুবিধা হতো তাহলে ভালো হতো একটা। তো সেটাও মাইক্রোসফট কোম্পানি করে দিয়েছে। কিভাবে? এই যে তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্নটাতে ক্লিক করবে, এই ক্লিপবোর্ড খুলে যাবে, এটা ক্লিপবোর্ড বলা হয়। ঠিক আছে, এখানে কতগুলোকে তুমি স্টক করে রাখতে পারবে, লেখা আছে এখানে, কতগুলো দেখা আছে? 24-এর মধ্যে একটা আছে, মানে 24টা আইটেমকে তুমি স্টোর করে রাখতে পারবে। কিভাবে? দেখো, আমি বায়োডাটার লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কপিতে ক্লিক করলাম, তাহলে এখন কে জমা থাকলো? বায়োডাটা। ওকে, আমি ইউথ লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে কপিতে ক্লিক করলাম, কপি করো বা কাট করো, কাট করলে কি হবে? এখান থেকে কেটে যাবে, কিন্তু জমা এখানেই থাকবে। ঠিক আছে, এই আসতে। তাহলে এখন কতগুলো আইটেম স্টোর হলো? 3টে। আমি কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে কপি করলাম, এবার কম্পিউটার চলে এলো। আমি সেন্টার লেখাটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কে চলে এলো? সেন্টার। তাহলে মোট হয়ে গেল আমার 5টা আইটেম। এরকমভাবে কতগুলো আইটেম স্টোর করতে পারবো? 24টা। 24টার বেশি হয়ে গেলে কি হবে? প্রথমে যেটা করেছিলাম সেটা মিটিয়ে যাবে, অর্থাৎ লাস্টেরগুলোই থাকবে, আপডেটেডগুলোই থাকবে। এবার কম্পিউটারে তুমি কার্সার যেখানে রেখে তুমি এইবার যদি পেস্ট করো, কিবোর্ড থেকে Ctrl+V বা এইখানে যদি ক্লিক করো, কে আসবে বলো? এত এই 5টার মধ্যে কে আসবে? সব লাস্ট যেটা করেছি সেটাই আসবে, অর্থাৎ সেন্টারটাই আসবে। ওকে, আমি চাইছি রাজারামপুর লেখাটা এবার নিয়ে আসতে, তাহলে কি করব? এর উপরে গিয়ে ক্লিক করব, তাহলে কি আসছে এখন? রাজারামপুর। পেস্ট করলে কে আসবে বলো দেখি? রাজারামপুর সিলেক্টেড হয়ে গেল, তাই রাজারামপুরই আসবে। আমি মাউসে ক্লিক করে করে পেস্ট করতে পারি, তাহলে আমি এইভাবে করতে পারি। দেখো, প্রথমে রাজারামপুর, ইউথ, কম্পিউটার, সেন্টার হলো।
তাহলে এইভাবে আমি ক্লিক করে করে করতেও পারি ইচ্ছা মতন, যখন যেটা দরকার। রাজারামপুরে ক্লিক করলাম, ইউতে ক্লিক করলাম, সেন্টারে করলাম, কম্পিউটারে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে এরকম ক্লিপবোর্ড খোলা রেখে যদি কাজ করো তাহলে তুমি এটা করতে পারবে। এখান থেকে যে কটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে আমি বলে দিই। কাট, কপি, পেস্ট, তিনটে শর্টকাট কি? কাটে শর্টকাট কন্ট্রোল প্লাস এক্স, না কাটে হচ্ছে এক্স, হ্যাঁ, কপিতে সি, আর পেস্টে হচ্ছে ভি, কন্ট্রোল প্লাস ভি। এই দেখো, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবেই, শর্টকাট থাকবেই পরীক্ষাতে, ঠিক আছে। সেকেন্ড থাকে ক্লিপবোর্ডে কতগুলো আইটেম আমরা স্টোর করতে পারি। 24টা আইটেম স্টোর করা যায় ক্লিপবোর্ডে। আচ্ছা, ক্লিপবোর্ডকে যদি ফাঁকা থাকে, ক্লিপবোর্ডে যদি কিছু না থাকে, তাহলে সে তখন তার পেস্ট হবে না। তাহলে এইখান থেকে ক্লিপবোর্ডকে তুমি ক্লিয়ার করে দিতে পারো, ক্লিয়ার ওয়াল, তাহলে আর পেস্ট করলে আর পেস্ট আসবে না। আর ক্লিপবোর্ড ফাঁকা হয় কখন? তাছাড়া আমি যদি ক্লিয়ার না করি, ক্লিপবোর্ড কখন ফাঁকা হয়? মেশিন শাটডাউন হয়ে গেলে, কারেন্ট পালিয়ে গেলে, কেননা এটা র্যামের মধ্যে স্টোর থাকে, ঠিক আছে। মেশিন যদি কারেন্ট চলে যায় তাহলে ক্লিপবোর্ড এমনি ফাঁকা হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার আর একটা অপশান, ব্রাশের মতন একটা চিহ্ন আছে, তাই না? এটার নাম হচ্ছে ফরম্যাট পেন্টার। এই ফরম্যাট পেন্টারটা এটাতেও কিন্তু কপি পেস্ট হয়, ক্লিপ, হ্যাঁ, কি কপি পেস্ট হয়? এটাতে হচ্ছে লেখার ডিজাইন কপি পেস্ট হয়, লেখার স্টাইলকে কপি করে অন্য লেখার পর দেওয়া যায়। এটা খুব মজার জিনিস। দেখো, তুমি এখানে একটা ডিজাইন করে লিখেছো, কোনো একটা লেখা খুব ডিজাইন সুন্দর করে একটা ফরম্যাট স্টাইল চুজ করেছো, যে আমি এই ডিজাইনে লিখেছি, এর একটা কালার চুজ করে নিয়েছি, এইরকম ডিজাইনে লিখেছি। এবার আমি বললাম এই ডিজাইনটা এই প্যারাগ্রাফটার উপরে দিতে, ঠিক আছে। তাহলে তোমাকে কী করতে হবে? এখান থেকে আবার তো ডিজাইন চুজ করতে হবে, এর স্টাইল চুজ করতে হবে, এর কালার চুজ করতে হবে। তো এইরকম কোনো একটা ডিজাইন তুমি বুঝতে পারছো না কী কী স্টাইল করেছে, কী কী ডিজাইন দিয়েছে, আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে কী করব, ওর ডিজাইন স্টাইলটাকে কপি করে নিয়ে অন্য লেখার পর দিতে পারি আমি, ঠিক আছে। হ্যাঁ, রং টং সব নিয়ে নেবে। এবার এই লেখাটাকে সিলেক্ট করবে, গোটাটাই সিলেক্ট করবে বা কিছু অংশ সিলেক্ট করে ডিজাইনটাকে কপি করবে, এই ব্রাশটাতে ক্লিক করবে। এই ব্রাশে ক্লিক করলে ডিজাইনটা কপি হয়ে যায়, ঠিক আছে। দিয়ে এটা দেখো মাউস পয়েন্টার ব্রাশের মতন হয়ে গেছে। এবার যে লেখার পর দিবা সেই লেখাটার পর দিয়ে ক্লিক করে টেনে দাও। কতটা দেবা? এইটুকুটা না গোটাই দিবা? গোটাই, তাহলে গোটাই টেনে দাও। তাহলে এই ডিজাইন হয়েছে, ওর মতন হয়েছে, বুঝতে পারলে তো? তাহলে কোনো লেখার স্টাইলকে কপি করে যদি আমি পেস্ট করতে চাই তাহলে আমি ফরম্যাট পেন্টারটাকে ইউজ করতে পারি। তাহলে ফরম্যাট পেন্টার অপশানের কাজ কি? যে লেখার স্টাইল কপি করে পেস্ট করা যায়। এই দেখো, ফরম্যাট পেন্টার সম্বন্ধে মনে হয় লেখা আছে, বলে দিই। ফরম্যাট পেন্টার, এই যে কী হয়, স্টাইল কপি। কিবোর্ড থেকে যদি করতে চাও কন্ট্রোল সিতে লেখা কপি হয়, কিন্তু এখানে কি করতে হবে তোমাকে? শিফট কন্ট্রোল সি, তাহলে স্টাইলটা কপি হবে। আর পেস্ট কন্ট্রোল ভিতে নর্মাল পেস্ট হয়, সেক্ষেত্রে কী করতে হবে? শিফট কন্ট্রোল ভি। তো ফরম্যাট পেন্টারের কাজ, কাটের কাজ, কাটের কাজ সম্বন্ধে লেখা আছে, কাট সম্বন্ধে লেখা আছে। দিস অপশান ইজ ইউজ টু কাট দ্য সিলেক্টেড টেক্সট ফ্রম দ্য ডকুমেন্ট অ্যান্ড স্টোর ইট ইন ক্লিপবোর্ড বা বাফার এরিয়া, যেটা কোথায় থাকে? র্যামে। আমাদের পুরো অ্যাপসটাই তো এখন র্যামে কাজ করছে। কন্ট্রোল প্লাস সি কপি করে বাফারে স্টোর করবে, কন্ট্রোল প্লাস ভি কী হবে? ক্লিপবোর্ডে স্টোর করবে। এবং ক্লিপবোর্ডে কতগুলো আইটেম স্টোর করতে পারি আমরা? 24টা। নেক্সট আসছি ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার, দিস অপশান ইউজ টু কপি এনি সিলেক্টেড টেক্সট ফরম্যাট, লেখার ফরম্যাট বা স্টাইলকে কপি করতে পারে, অ্যান্ড পেস্ট ইট অন দ্য অ্যানাদার টেক্সট। অ্যানাদার, এখানে বলতে হতো অ্যানাদার সিলেক্টেড টেক্সট, মানে সিলেক্ট করতে হবে অবশ্যই, নাহলে তারপর বসবে না। অ্যানাদার সিলেক্টেড টেক্সট অর প্যারাগ্রাফ, ওকে। তা কীভাবে করবে স্টেপটা এখানে বলে দিচ্ছি। প্রথমে সিলেক্ট এনি টেক্সট, অর্থাৎ কোনো লেখাকে এইভাবে সিলেক্ট করবে, এইভাবে সিলেক্ট করবে। তারপরে কোথায় ক্লিক করবে? ফরম্যাট পেন্টারে ক্লিক করবে। এই হোমের মধ্যে এখানে ফরম্যাট পেন্টার আছে, ক্লিক করে দিলে, ঠিক আছে। ক্লিক করলে এবার ড্রাগ দ্য মাউস অন দ্য অ্যানাদার টেক্সট অর প্যারাগ্রাফ, মাউসটাকে এবার ড্রাগ করো। ড্রাগ করা বলতে এই যে এইভাবে টেনে দাও, ড্রাগ দ্য মাউস অন দ্য অ্যানাদার টেক্সট অর প্যারাগ্রাফ, টেনে দাও এইভাবে। দেখো, ওইখান থেকে স্টাইল কপি করে এনে আমি এটাতে বসিয়ে দিলাম। তাহলে এইভাবে তুমি স্টাইল কপি করে বসাতে পারবে। আবার যদি নর্মাল করব, আমি বলি আগের অবস্থায় ফেরত যাও, যেমন ছিলাম, কি করে যাবে? নর্মাল অবস্থায় কি করে ফেরত যাবে?
হ্যাঁ তুমি ওই ব্রাশে রাবারে ক্লিক করবে, ক্লিয়ার ফরম্যাটিংয়ে, নর্মালে চলে আসবো আবার, তাই না? তাহলে এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, দিয়ে আমি নর্মালে চলে এলাম, এই দেখো, ঠিক আছে এইটা। তাহলে কাট কপি পেস্ট হলো। তাহলে আজকের ক্লাসে তোমাদের হোম ট্যাবের ভিতর থেকে ফন্ট এবং ক্লিপবোর্ড গ্রুপ এই দুটো করালাম, ঠিক আছে? এই দুটো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নেক্সট ক্লাসের জন্য, ওকে? আর একটা জিনিস বলে কি, ফাইল যখন তৈরি করবে সেটাকে সেভ করবে, কোথা থেকে সেভ করবে? অফিস বাটনের মধ্যে এখানে সেভ আছে, ঠিক আছে? এখান থেকেই নিউ ওপেন সেভ পাবে, এখানে সেভ করে নেবে। তাহলে এইটুকুটাই থাক, ওকে? তোমরা এবার নোট ডাউন করে নাও।